মাসফি ডাক্তারকে বিদায় দিয়ে কবরস্থানে চলে গিয়েছিল। তানিয়ার কবর জিয়ারত শেষ করার পর মেঘালয়ের ছেলের কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর সেখান থেকে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর দেখলো ড্রয়িং রুমে মাহেরিন মাথায় হাত দিয়ে বসে আছে। সিতারা বেগম মাহেরিনের পাশে সোফায় বসে আছে। ইনায়া বেলি ফুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আলোর এখন কি অবস্থা, জ্ঞান ফিরেছে? মাসফির কণ্ঠস্বর পেয়ে মাথা উঁচু করে তাকালো মাহেরিন। মাহারিনের রক্ত ভেজা চোখ জোড়া দেখে আঁতকে উঠল মাসফি। মাহারিন উঠে এসে মাসফির সামনে দাঁড়িয়ে মাসফির গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। মাসফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। সিতারা বেগম লজ্জায় এইটুকুন হয়ে গেলেন। কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে কে জানে। ইনায়া আতঙ্কিত হয়ে বেলি ফুলকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরে। কি এমন করেছিস তুই? তানিয়া কেন বাচ্চা পেটে নিয়ে বিষ খেলো? সবার মায়া কাটিয়ে কেন মৃত্যুকে সাদরে সজ্ঞানে গ্রহণ করলো? আমার সঙ্গে তুই ভারতে বসে থেকে বাংলাদেশে কি এমন কলকাঠি নাড়লি যে তোদের মধ্যে দূরত্ব এতটা হলো? মাসফিক অবাক হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। তার মায়ের কথার মানে বুঝতে পারছে না। ইনায়ের দিকে তাকালো, কিন্তু ইনায়া মাথা নিচু করে ফেলেছে। কিন্তু কি বলছো তুমি এসব? তানিয়া বিষ খেতে যাবে কেন? ও তো সিঁড়ি থেকে। মিথ্যা বলেছে তোর শালি সাহেবা। মৃত্যু যেই কারণেই হোক না কেন, সত্যিটা একবারও জানতে পারলো না আমাদের। আমার বাড়ি না এটা। এই বাড়ি এখন নাট্যমঞ্চ হয়ে গেছে। তোর বাপ মরে গিয়ে শান্তিতে আছে, আমাকে রেখে গেছে তার সুপুত্রদের ঝামেলা ঘাড়ে নিয়ে দিন কাটিয়ে দেওয়ার জন্য। মাসফি ইনায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহারিন গিয়ে ইনায়ার কোল থেকে বেলি ফুলকে কোলে তুলে নিল। এমন সময় বাইরে গাড়ি থেমে যাওয়ার শব্দ শোনা গেল। ইতিমধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করেছে তানিয়ার বাবা মা। ইনায়া বাবা মাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দৌড়ে গিয়ে তার মাকে একপাশে জড়িয়ে ধরল। মেয়ের গালে এক হাত রেখে তানিয়ার মা বলল, চোখ লাল হয়ে আছে কেন? আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আপনার মেয়ের কূটনীতির সঙ্গে আপনিও কি সংযুক্ত আছেন বেআইন? মাহেরিনের কথা শুনে তানিয়ার মা সুফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ইনায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিয়ান কি বলছে? ইনায়া চুপ করে রইল। মাসফি সোফায় বসে পড়ল। মাথা ঘুরছে তার। সিতারা বেগমের দিকে মাসফি তাকালো। আন্টি, আপনি তো কিছু বলুন, কিছু হচ্ছে, কি হচ্ছে এখানে? আলো কোথায় আছে? সিতারা বেগম ধীরে সুস্থে সবটা খুলে বলল মাসফিকে। সবটা জানার পর মাসফি ইনায়ের দিকে তাকালো। মাসফির এখন কেমন বোধ করা উচিত? যে স্ত্রী বেঁচে থাকতে সজ্ঞানে কখনো স্বামীকে সম্মান দেয়নি, ভালোবাসাকেও বারবার অগ্রাহ্য করেছে, আবার সেই স্ত্রী মৃত্যুর দিন অস্বাভাবিকভাবে তাকে চোখে হারালো, নিজ থেকে ভালোবাসা দিতে চাইলো, ঠিক সেদিনই বলা নেই ক নেই তার স্ত্রী মরে গেল। মৃত্যুর কারণ ছিল সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপর হার্ট অ্যাটাক। এতটুকুই তো সে জানে, কিন্তু আজ জানতে পারল তার স্ত্রী সুইসাইড করেছে। এখন তার কি করা উচিত? স্ত্রী বিয়োগের আসল কারণ জানার পর দুঃখ শোক নিয়ে মাতামাতি করা উচিত, নাকি একজন অবলা নিরীহ মেয়ের কপালে লাগা কলঙ্কের দাগ মুছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা উচিত? তানিয়ার মৃত্যুর কারণ নিয়ে কারচুপির কারার পেছনে ইনায়ার মোটিভ কি? আলোর সঙ্গে তাকে জড়িয়ে এমন কুরুচিপূর্ণ বিতর্কিত ব্যাপার নিয়ে এতগুলো মানুষের সামনে আলোকে হেনস্থা করার কারণ কি? ইনায়ার দিকে কটমট করে তাকালো মাসফি। সুফিয়া ইনায়ার ডান বাহু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর তোর বোনটা হচ্ছিস হাড় বজ্জাত। কি হয়েছিল বল, নয়তো থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। ভুলেও মিথ্যা বলবি না, যা সত্যি তাই বলবি। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সুফিয়ার বলা শেষের বাক্য সত্য মিথ্যার মাঝে অবিশ্বাসের সুরে মিশেছিল। আপা যখন পোল্যান্ডে ছিল তখন আপার সঙ্গে ফোন কলে কথা হয় আমার। আপা কথার ছলে একদিন মাসফি ভাইয়ের সঙ্গে তার বনিবনা না হওয়ার ব্যাপারটা আমাকে জানালো। সমাধান চায় আমার কাছে। আমি অবিবাহিত মানুষ, তাকে কি সমাধান দেব? এর মাঝে একদিন খবর শুনলাম আপা প্রেগন্যান্ট। খবরটা জানার পর সে কি খুশি হলাম আমি। ভাবলাম এবার বুঝি আপা এবং মাসফি ভাইয়ের সংসারটা জমবে। আপাকে আমি বারবার জোর দিয়ে বলতে থাকি, আপা তুমি বাংলাদেশে ফিরে আসো। ভাইয়ার আশেপাশে থাকলে তোমরা দুজন খুব বেশিক্ষণ রেগে থাকতে পারবে না একে অপরের প্রতি। আপা রাজি হলো, বাংলাদেশে ফিরে এলো। আপা দেশে আসার কদিন পর ভাইয়া মাহারিন আন্টিকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেল।
আপা ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছিল। জানতে চাইলে বলতো, বলতে চাইতো না। আপার মলিন মুখখানা দেখলে আমি টের পেতাম আমার আপা ভালো নেই। এতটুকু বলে ইনায়াত দম নিল, মাসফির দিকে তাকিয়ে বলল, আবার মন খারাপের কারণ আপনি খুব ভালো করেই জানতেন ভাইয়া। মাসফি ইনায়ের কথা শুনে বুকটা কেঁপে উঠল। হ্যাঁ কিংবা না শব্দের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে মাসফি। ইনায়ের কাছ থেকে সবটা জানা জরুরি এখন, তারপর না হয় দুয়ে দুয়ে চার মিলিয়ে যাবে। মাহরিন আন্টি এবং মাসফি ভাইয়া দেশে ফেরার খবর শুনে সবচেয়ে খুশি হয়েছিল আপা। গত 5 বছরের নড়বড়ে সংসারটাকে এবার গুছিয়ে রাখার আদম্য আগ্রহ আপাকে ক্ষণে ক্ষণে আনন্দিত করে তুলছিল। কিন্তু মাসফি ভাইয়া আমার আপাকে সেই আনন্দ গলা টিপে মেরে ফেলেছিল অজান্তেই। ইনায়ের কথাগুলো শেষ করলো। মাহরিন সামনে ইনায়ের মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, মেসেঞ্জার চেক করুন আন্টি, সব উত্তর এখানে আছে। মাহরিন মোবাইল হাতে নিয়ে চেক করলো। আগাগোড়া সব মেসেজ পড়ার পর মাহরিনের হাত কাঁপছে। মাসফি খুব স্বাভাবিকভাবে বসে আছে, যেন এই ব্যাপারটা সে আগে থেকেই জানতো। মাহরিন এবার মোবাইল বাড়িয়ে দিল সুফিয়া বেগমের সামনে। সুফিয়া মেসেজগুলো পড়লেন, তারপর বিস্ময় ভরা সুরে মাসফিকে উদ্দেশ্য করে বললেন, এসব কি মাসফি, শেষমেশ পরকীয়া? মাসফি যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। থুতনির উপর এক হাত রেখে বলল, আপনার মেয়ে ফেক আইডি খুলে আমার সঙ্গে অপরিচিত সেজে প্রেম করতে চেয়েছিল। আমি যখন ভারতে ছিলাম ঠিক তখন এই ঘটনার সূত্রপাত ঘটেছিল। তানিয়া ভেবেছিল আমি ওকে চিনতে পারবো না, কিন্তু তানিয়া হয়তো ভুলে গিয়েছিল ওর সেই ফেক আইডি আমার ফ্রেন্ড লিস্টে আগে থেকেই ছিল। এবং নামটাও আমি জানতাম, কারণ বিয়ের আগে আমাদের প্রেমের সময় এই আইডি দিয়ে সে আমাকে পরীক্ষা করত আমি তার প্রতি কতটা লয়াল তা জানার জন্য। বিয়ের পর আমি তানিয়ার কাজিন আহিরের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। তানিয়া আইডির নাম বদলে ফেলেছিল ঠিকই, কিন্তু ইউজার নেম বদলাতে পারেনি হয়তো। তাই তানিয়া যেদিন আমাকে প্রথমবার মেসেজ করলো ওই আইডি থেকে, আমি সেদিনই প্রোফাইল চেক করে বুঝতে পারলাম ওটা আমার আর কেউ নয়, আমার সন্দেহবাতিক বউ তানিয়া। সে আমাকে মেসেজে নানাভাবে ইঙ্গিত করে তার সঙ্গে প্রেম করার জন্য। জবাবে আমি বলতাম আমার স্ত্রী আছে, কয়েকদিন পর আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে। এসব জানার পরও মেসেজ করতো, তাও আমি আপনার সঙ্গে প্রেমে জড়াতে চাই, রাজি। আমি হাসতাম ওর মেসেজ দেখলে। আমাকে ফাঁদে ফেলার জন্য তার কি উদ্ভট আয়োজন। আজকালকার যুগে একটা অচেনা মেয়ে শুধু ছেলের পৈতৃক প্রেমে পড়বে কেন? যেন যেখানে ফ্যামিলি স্ট্যাটাস, টাকা পয়সা অনেকখানি ম্যাটার করে, সেখানে আমি নিজেকে বিবাহিত মানুষ বলে পরিচয় দিয়েছি, তাও মেনে নিয়েছে, কারণ আমাকে ফাঁদে ফেলতে যে হবে। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি যদি তানিয়ার সাথে রাতে কল করে কথা বলতে চাইতাম, তখন তানিয়া কল কেটে দিত, ঘুমিয়ে যাওয়ার মিথ্যা বাহানা দেখিয়ে। পরক্ষণেই ওর ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ করতো। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি আর মা ফিরে এলাম বাংলাদেশে। বাংলাদেশে ফিরে আসার পর তানিয়ার ভাবসাব দেখে বুঝতে পারলাম ওর মানসিক পরিবর্তন হয়েছে অনেক। আগের তানিয়া এবং এখনকার তানিয়ার মধ্যে বিস্তর ফারাক। তানিয়ার অপ্রকাশ্য ভালোবাসা প্রকাশ্যে আনার জন্য আমি মুখের উপর নকল দুঃখ ঝুলিয়ে রাখতাম। তানিয়া তার শেষ চালটা চালল সেদিন। মিলাদের দিন দুপুরে আমাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার মিনিট 15 পর ওর ফেক আইডি থেকে আমাকে মেসেজ করে বলল, আমাকে বিয়ে করবেন? আমি ভীষণ মজা পেলাম। ভাবলাম নিজের বিয়ে করা বউয়ের কাছ থেকে সেকেন্ড টাইম প্রপোজাল পেলাম, মন্দ নয়। আমি তানিয়াকে জ্বালানোর জন্য বললাম, এতদিন আপনার সাথে কথা বললাম, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব চলার মাঝেও কখনো যে আপনার মায়া জড়িয়ে গেলাম। আমি আপনাকে বিয়ে করব। আপনার সঙ্গে আমি আজই দেখা করব। আপনি আজ সন্ধ্যায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসবেন। আসবেন তো আপনি? আমি অপেক্ষায় থাকব। এই একটা মেসেজ যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আমি যদি একবার টের পেতাম, তাহলে আমি মজা করার দুঃসাহস দেখাতাম না। আমি তো শুধুই চেয়েছিলাম তানিয়াকে সারপ্রাইজ দিতে। সেই সারপ্রাইজটা হয়তো তানিয়ার জীবনে অবিস্মরণীয় স্মৃতি। কিন্তু যাকে ঘিরে ছিল আমার সব আয়োজন, সে যে আমার জীবনের শেষ চিঠি হয়ে যাবে, আমি কি জানতাম? পাগলিটা আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলল, নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলল। কথাগুলো বলতে বলতে মাসফির চোখের জল গড়িয়ে পড়ল। উপস্থিত সবার চোখে জল। একটা মশকরা তাদের উপর যে এতটুকু কতটুকু ভারী পড়ল। সুফিয়া বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। ইনায়ার চোখের জল মুছে মাসফির উদ্দেশ্যে বলল,
দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আলো আপার সামনে বসা ছিলাম। আপা আপনাকে নিয়ে আমাদের সঙ্গে গল্প করছিল। এমন সময় আপার মোবাইলে মেসেজ এলো। মেসেজ আসার পর আপাকে অস্থির দেখাচ্ছিল। আমি মেসেজ জি- আমি জিজ্ঞেস করতে আপা মলিন হেসে জবাব দিয়েছিল, পুরুষ মানুষ এক নারীতে আসক্ত হয় না রে। পুরুষকে বাবা হওয়ার অনুভূতি অনুভব করানোর জন্য নারীরা মা হয়। মা হওয়ার সে কি মিষ্টি যন্ত্রণা উপভোগ করে, পুরুষ কি সেই মিষ্টি যন্ত্রণা উপভোগ করতে পারে? একজন মা যতটা দেহ ক্ষয় করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, স্যাক্রিফাইস করে, পুরুষরা কি তা পারে? আমি আর আলো আপার কথার মানে বুঝতে পারিনি। একটু পরই আপা শুধু বলল, আমি দোতলা থেকে আসছি। আপা চলে গেল। আপা ঘর থেকে চলে যাওয়ার পর আলো বেরিয়ে গেল। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর যখন দোতলা দেখলাম আপা এবং আলো ফিরে আসছে না, তখন আমি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখলাম মাসফি ভাইয়া আলোর সামনে গোলাপ ফুল বাড়িয়ে রেখেছে। আলো হাসি মুখে ফুলটা হাতে নিল। এতটুকু দৃশ্য আমার যে কেন সহ্য হলো না কে জানে। আমি দ্রুত চলে গেলাম দোতলায়। সেখানে গিয়ে দেখলাম আপা নেই। আমি আবারও নিচে নেমে গেলাম। মেহেরিন আন্টির ঘরে চেক করে দেখলাম সেখানেও আপা নেই। দোতলায় গিয়ে দেখলাম আলো আপাকে কি যেন বলছে। আলো আমাকে দেখে বলল, ভাবি কি যেন খেয়েছে। আমি আপার সামনে গিয়ে কিছু প্রশ্ন করার আগেই আমাকে দেখে আপা বলল যে সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে। আমি আর আলো মিলে আপাকে বোঝাতে লাগলাম মাসফি ভাইয়া ভীষণ ভালো মানুষ। তখন আপা আমাকে বলল সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি। সে আমাকে ভুলে অন্য নারীর উপর আসক্ত হয়েছে। আপার কথাগুলো আমি সম্পূর্ণ উপেক্ষা করে নিচে দৌড়ে গেলাম মেহরিন আন্টিকে ডাকার জন্য। আন্টিকে ডেকে সিঁড়ির কাছে আসতে না আসতেই অঘটন ঘটে গেল। আপা পা পিছলে পড়ে গেল। চোখের সামনে এত কিছু হুট করে হয়ে গেল যে আমি শুধু দেখেই গেলাম। আপা আমার হাতটা ধরে যখন বলল, খবরদার, মাসফি যেন আমাকে স্পর্শ না করে ইনায়া। আমি তখন বুঝতে পারলাম মাসফি ভাইয়ার উপর আমার আপার এত অভিমান অভিযোগ কেন। হয়তো আলোর সঙ্গে মাসফি। ইনায়া কথা বন্ধ করে চোখের পানি মুছল। তারপর মাহিরিনের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, তারপর তো আপা চলে গেল। শুধুমাত্র আপার দেহটা যেন কাটাছেঁড়া না করা হয় সেজন্য আমি ডাক্তারের সঙ্গে চুক্তি করে আপার লাশ অক্ষত রাখি। কারণ আপা বেঁচে থাকতে তার দেহের কোনো আঁচড়ের দাগ পছন্দ করতো না। যদিও বেলি ফুলের জন্য শেষমেশ আপার লাশটাকে কাটাছেঁড়ার মধ্যে যেতে হয়েছে। আমি সত্যি হয়তো অনেক খারাপ একটা মেয়ে, কিন্তু খারাপ বোন নই। আমার আপার জানাজা যেন হয়, আমি সেজন্য মৃত্যুর আসল কারণ লুকিয়ে রেখেছি। ইনায়া চুপ হয়ে গেল। বুকের মধ্যে চেপে রাখা কথাগুলো বলে যেন আজ তার হালকা লাগছে ভীষণ। মাসফি সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলল, আমার সঙ্গে আলোকে জড়িয়ে নোংরা কথা বলতে তোমার মুখে বাঁধলো না? অস্বীকার করতে পারবেন আপনি আলোকে সেদিন ফুল দেননি? দিয়েছি আলোকে, তবে তানিয়ার খোঁপায় গুজে দেওয়ার জন্য। তুমি সাধারণ একটা দৃশ্য দেখে তুমি কত বড় একটা নোংরা দৃশ্যপট তোমার মস্তিষ্কে সাজিয়ে ফেলেছো ভেবে দেখেছো? ইনায়া মাথা নিচু করে ফেলেছে। সেই সঙ্গে মাহারিন দীর্ঘশ্বাস ফেলে বেলি ফুলকে বুকে জড়িয়ে চুপ করে বসে রইল। ইনায়ার কথা শুনে ঘটনার যাচাই বাছাই না করে আলোকে আদালতের ন্যায় কাঠগড়ায় কোনো প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করা উচিত হয়নি। সুফিয়া বেগম সব জানার পর থম মেরে বসে আছেন। মেয়ের মৃত্যুশোক ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু গত 1 মাস 10 দিনে নিজেকে কিছুটা সামলে উঠেছিলেন। কিন্তু আজ মূল ঘটনা জানার পর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মেয়েটা এত জেদি একরোখা নিজের প্রতি অবসেট ছিল। যেই মেয়ে ছোটবেলায় রেগে গেলে নিজের হাতে কামড় দিত, সেই মেয়ে যে বড় হয়ে এমন আত্মঘাতী হবে, এমন ভাবনা কেন তাদের মাথায় এলো না? এমন সাজানো গোছানো সংসার, ফুটফুটে একটা বাচ্চা স্বামীকে রেখে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়? আরে পাগল মেয়ে, তোর স্বামী যদি পরকীয়া করে থাকে তাহলে কার সঙ্গে করেছে? তোর সঙ্গেই তো করেছে। সুফিয়া আর ভাবতে পারছে না। মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন। মাসফির বুকটা কাঁপছে। সবার সামনে থেকে ধীরে ধীরে সে সরে গেল। নিজের ঘরটায় গিয়ে ঢুকলো। বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে রইল। চোখের কর্নিশ বেয়ে অঝোর ধারায় চোখের জল গড়িয়ে বালিশ ভিজিয়ে যাচ্ছিল। প্রেম চলাকালীন সময়ে তানিয়া একবার মজার ছলে বলেছিল,
যেদিন শুনবো তুমি আমার না, আমি সেদিন সজ্ঞানে মৃত্যুকে গ্রহণ করব। মাসফি তানিয়ার ডান হাতটা ধরে বুকের বাঁ পাশে উপর তানিয়ার হাত রেখে সেদিন বলেছিল, এই হৃদয়ে যতদিন রক্ত সঞ্চালন থাকবে ঠিক ততদিন তুমি এই হৃদয়ে থাকবে। এখানে অন্য কারো হস্তক্ষেপের অবকাশ নেই। মাসফি তো কালের পরিক্রমায় ভুলেই গিয়েছিল সেই ওয়াদা, সেই স্মৃতি, সেই মুহূর্ত। কিন্তু তানিয়া তো মনে রেখেছিল মৃত্যুর আগ পর্যন্ত। তাকে যদি এতই ভালোবাসতো তবে প্রকাশ করতো না কেন? কেন সে মিছে খেলায় জড়িয়ে গেল? তানিয়াকে একটিবার নিজেকে বোঝাতে পারেনি? মাসফি যাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে সে আর কেউ নয়, সে নিজেই। অভিমান করে বাপের বাড়ি চলে যেত, নয়তো মাসফিকে অন্য উপায়ে শাস্তি দিত। কিন্তু নিজেকে শেষ করে ফেলার মতো নিকৃষ্ট অপরাধ কেন সে করতে গেল? বেঁচে থাকতে ভালোবাসার প্রমাণ যে করেনি, সে কেন মরে গিয়ে ভালোবাসার প্রমাণ করতে চাইল? বেঁচে থেকে প্রমাণ করত সে কতটা মাসফিকে ভালোবাসে। না, আমি আপনাকে ভালোবাসতে পারিনি। আপনাকে বিয়ে করাটা কি কম অপরাধ মনে করেছেন? সেখানে আপনাকে ভালোবাসবো আমি? এখন আমার অপরাধবোধ অনুভব যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারল না। মেঘালয়ের পায়ের পাতার উপর দৃষ্টি রেখে সে প্রশ্নের জবাব দিল। মেঘালয়ের হৃৎপিণ্ড কেঁপে উঠল, বুকের মধ্যে ফাঁকা ফাঁকা এক অচেনা অনুভব। ওই যে পাখি যখন খাঁচা ছেড়ে চলে যায়, খাঁচা তখন শূন্যতায় অনাদরে পড়ে থাকে, ঠিক তেমনি অনুভব হচ্ছে তার হৃদয়ে। আলোর কাছ থেকে দুকদম পিছিয়ে গেল সে, পেছনে ফিরে দুই হাত দিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরল। আঙ্গুলের চাপে মনে হচ্ছিল যেন চুলগুলো ছিঁড়ে হাতের মুঠোয় চলে আসবে। শ্বাস প্রশ্বাসের তীব্র ওঠানামা তাকে অস্থির করে তুলেছে। পেছনে ফিরল, আলোর মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পেলে না তুমি মিথ্যাবতী? মেঘালয়ের কথায় আলোর মাঝে হেলদোল হলো না। মেঘালয়ের মুখের দিকে ভুল করেও তাকালো না। চোর যখন চুরি করে অথবা মিথ্যাবাদী মানুষ যখন মিথ্যা বলে তখন সে নিজের নজর মেলাতে পারে না। আলোর বেলায় হয়তো সেই একই কারণ ঘটেছে। মেঘালয় ধপ করে বিছানায় বসে পড়ল, দুই হাতের কুনোয় ভাঁজ করে দুই উরুর উপর রাখলো। তারপর হাত দুটোর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভালো লাগছে না কিছু। এত কিছু যে হলো, সেখানে তার কি দোষ? মাকে সে বরাবরই ভালোবাসে। ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে সকল আবদার করেছে। বড়বেলায় এসে মনে হয়েছে আলোর ব্যাপারটা যদি কখনো জানতে পারে তাহলে তার মা মেনে নিবে। কিন্তু আলোকে শুরু থেকে ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করেছে, কিন্তু হঠাৎ কোনো এক কালবৈশাখী ঝড় এসে তাকে গুড়িয়ে দিয়ে গেল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না। তাকে দেওয়া মেঘালয়ের মিথ্যাবতী নামটা আজ যথাযথ সম্মান পেয়েছে। আলমারি খুলে তার বাবার বাড়ি থেকে দেওয়া গহনা, শাড়ি, থ্রি পিস এবং তার সার্টিফিকেটগুলো নিয়ে একটা লাগেজ গুছিয়ে রাখলো। লাগেজের চেন টানার শব্দ শুনে মেঘালয় অসহায়ের মতো তাকালো আলোর দিকে। আলো তার পরনের কানের দুলজোড়া, গলার চেন, হাতের চুড়ি খুলে এনে মেঘালয়ের হাতের সামনে বাড়িয়ে দিয়ে ধরল। মেঘালয় আলোর হাতটা সরিয়ে দিয়ে বলল, পাগলামি বাদ দাও আলো। মন খারাপ থাকলে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর এগুলো খুলে এনে আমার সামনে রাখার মানে কি? মেঘালয়ের সামনে আর থাকা যাবে না। আলোর ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষটাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারছে না, অথচ তাকে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এত এত কথা বলতে পারে মানুষটা, অথচ আলোকে একবার মুখ ফুটে বলে ভালোবাসি বলতে পারে না। এবার নিজের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা জাগে। ডাক্তার সাহেব তাকে কখনো ভালোবাসেনি। এত মায়া, এত যত্ন হয়তো করুণার বহিঃপ্রকাশ ছিল। তার মতো একজন নারীকে এক ঘরে একই বিছানায় জায়গা দেওয়া যায়, কিন্তু মনের ওলন্দনিতে জায়গা দেওয়া যায় না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানার উপর মেঘালয়ের পাশে গয়নাগুলো রেখে বলল, কারণ এগুলো আপনার দেয়া। আমার দেওয়া বলেই কি রেখে যেতে হবে? আমার দেওয়া অনেক কিছুই তো তুমি সঙ্গে করেই বয়ে বেড়াচ্ছ। সেগুলো ফেরত দিয়ে যাও তাহলে। মেঘালয়ে উঠে দাঁড়ালো। আলো ডান হাতটা ধরে কাছে টেনে কথাগুলো বলল। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে হাত ছোটাতে গিয়ে বলল, আপনার দেওয়া কোনো কিছুই নিচ্ছি না।
যা দিয়েছেন সব রেখে যাচ্ছি। আলমারিতে রাখা আছে সব। আমার তোমাকে দেওয়া আদরগুলো ফেরত দিয়ে যাও তবে। চলবে ইনশাআল্লাহ।